হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মিডল ইস্ট থেকে বড় কিছু আপডেট আসছে। ইরানের আইআরজিসির বিস্ফোরক দাবি, সৌদি আরবের আলোক এলাকায় নাকি 200 আমেরিকানের ওপর ড্রোন হামলা হয়েছে। কাতারের জাহাজে ক্রুজ মিসাইল হামলা, আকোয়া ওয়ান জাহাজের ঘটনা কনফার্ম হয়েছে, যেটা আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আগের ভিডিওতে। বন্ধুরা, তৃতীয় আপডেট, তেহরানে পুরনো আমেরিকান দূতাবাসে হামলা। মিডল ইস্টে একসাথে একাধিক ফ্রন্ট খোলা, হিজবুল্লাহ, হুতি, ইরাক, সব ফ্রন্ট এবার ওপেন হয়ে গেছে। সিরিয়ায় আল জুলানির অবস্থান, ইসরায়েলের নতুন আইন, স্পেনের প্রেসিডেন্টের সমালোচনা, ফ্রান্সের সাথে আমেরিকার এবং ইসরায়েলের সম্পর্ক ভাঙ্গন। সামগ্রিক বিশ্লেষণ থাকবে, আমেরিকা কি আসলে জিতছে এই ওয়ার। অবশ্যই সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা দেখো, ট্রাম্প সাহেব গত কয়েকদিন ধরে উনি কি বলেছেন? উনি বলছেন আমরা ইরানকে শেষ করে দিয়েছি, ইরান শেষ, ইরান ধ্বংস, ইরানের কিছুই বাকি নেই। ঠিক আছে, এটা শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, কিন্তু মাঠের পরিস্থিতি কি বলছে? মাঠের পরিস্থিতি একদম উল্টো কথা বলছে। ইরানের আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস, এদের যে এরোস্পেস ফোর্স আছে, সেই এরোস্পেস ফোর্সের কমান্ডার হলেন সৈয়দ মাজিদ মুসাবি। এই লোক একটা পোস্ট করেছেন এবং সেই পোস্টে যা লিখেছেন সেটা পড়লে মাথা ঘুরে যায়। তো উনি লিখেছেন, আমরা সৌদি আরবের আলোক এলাকায় একটা বিল্ডিং টার্গেট করেছি। সেই বিল্ডিং বা সেই বিল্ডিংয়ে তখন প্রায় 200 আমেরিকান ছিল। সেই 200 জনের মধ্যে আমেরিকান পাইলট ছিল, আমেরিকান কন্ট্রাক্টর ছিল, আমেরিকার হয়ে কাজ করার লোকজন ছিল। আমাদের ড্রোন সেই বিল্ডিংয়ে হামলা করেছে এবং প্রচুর মানুষ হতাহত হয়েছে। এখন একটু ভাবো, ট্রাম্প বলছেন ইরান শেষ, আর ইরানের মিলিটারি কমান্ডার বলছেন আমরা সৌদি আরবে 200 জন আমেরিকানের ওপর ড্রোন হামলা করেছে এবং বহু মানুষ মারা গেছে বা আহত হয়েছে। দুটোর মধ্যে কোনটা সত্যি? দেখো বন্ধুরা, আমেরিকা এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি। কেন দেয়নি? কারণ যদি দেয় তাহলে স্বীকার করতে হবে যে ইরান আমেরিকানদের মারতে পারছে। আর এটা স্বীকার করলে ট্রাম্পের সেই আমরা ইরানকে শেষ করে দিয়েছি এই দাবিটা একদম ফাঁকা হয়ে যাবে। তো বোঝো, এখানে তথ্যের যুদ্ধও চলছে, শুধু মিসাইলের যুদ্ধ না, তথ্যের যুদ্ধ চলছে। ইরানি কমান্ডার মুসাবি আরও একটা কথা বলেছেন, যেটা বেশ ধারালো। উনি বলেছেন, ট্রাম্প সাহেব এবং আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পেট হেগসেথ নাম, তোমরা যে ক্ষতির লিস্ট বানাচ্ছ সেখানে আমাদের রাডার সিস্টেমের ধ্বংস হওয়ার কথা বলছো, তেলের ভান্ডার ধ্বংস হওয়ার কথা বলছো, যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার কথা বলছো, সবকিছুর কথা আছে। তো সেই লিস্টে তোমাদের পাইলটদের নামটাও যোগ করে নাও, কারণ সেটারও দরকার হবে। এটা পড়ে একটু গায়ে কাটা দেয়, কারণ এই ধরনের কথা একজন মিলিটারি কমান্ডার তখনই বলেন যখন তার কাছে কিছু কনফিডেন্স থাকে। কিন্তু কথার কথা হলে এভাবে বলেন না। বন্ধুরা, আসি দ্বিতীয় খবরে। এটা আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটা জাহাজে হামলার খবর আসছে, কিন্তু কনফার্ম হয়নি, সেটা আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। কিন্তু বন্ধুরা, কনফার্ম হয়ে গেছে সেই আপডেটটা। কাতারের একটা সরকারি কোম্পানি আছে, কাতার এনার্জি। এই কোম্পানির একটা জাহাজ আছে যার নাম আকোয়া ওয়ান। এই জাহাজটা কাতারের তটের কাছে নোঙ্গর ফেলে দাঁড়িয়েছিল। সেই জাহাজে একটা ক্রুজ মিসাইল এসে আঘাত করেছে। কাতার এনার্জি নিজে এটা কনফার্ম করেছে, তারা বলেছে হ্যাঁ, আমাদের অ্যাকোয়া ওয়ান জাহাজে ক্রুজ মিসাইল হামলা হয়েছে। তো ভাগ্যবশত কেউ মারা যায়নি, কিন্তু জাহাজের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই এই হামলাটা করলো সরাসরি কেউ দায় নেয়নি এখন পর্যন্ত, কিন্তু প্রেক্ষাপট বিচার করলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা ইরান সমর্থিত কোনো গ্রুপের কাজ। কারণ এনার্জি কাতার এনার্জি পশ্চিমা দেশগুলোর সাথে এলএনজি সাপ্লাই করে। এখন কাতার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, সেখানে আমেরিকার সামরিক ঘাঁটিও আছে। মিডল ইস্টের যে মেরিটাইম ওয়ার, সমুদ্রের যুদ্ধ, সেটা আরও একটা নতুন মাত্রা পেল এই ঘটনায়। বন্ধুরা, আসি একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে। 1879 সালে ইরানে ইসলামিক বিপ্লব হয়েছিল। আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় এলেন, তখন আমেরিকা ইরানে তাদের দূতাবাসটা বন্ধ করে পালিয়ে আসে। মানে সম্পূর্ণ ছিন্ন হয়ে গেল সম্পর্ক। কিন্তু সেই বিল্ডিং যেটায় আমেরিকার দূতাবাস ছিল, সেটা তো রয়ে গেল তেহরানে। আইআরজিসি সেই বিল্ডিংটাকে একটা মিউজিয়ামে রূপান্তরিত করলো, আমেরিকান জাসুসখানা এই নামে মিউজিয়ামটাকে রাখা হয়েছিল। মানে আমেরিকান গুপ্তচর ডেন, সেখানে রাখা হয়েছিল নানা ডকুমেন্ট, আমেরিকার কার্যক্রমের প্রমাণ, ছবি। এই মিউজিয়ামটাকে বাসিল মিলিশিয়া মানে
ইরানের একটা প্যারামিলিটারি ফোর্স তারাও ব্যবহার করত। গত রাত আমেরিকা এবং ইসরায়েল মিলে সেই বিল্ডিংয়ে হামলা করলো, মানে আমেরিকার নিজের পুরনো দূতাবাসকে ধ্বংস করলো। এটা একটু সিম্বলিক ব্যাপার বটে। 1879 সাল থেকে যে অপমান, সেটার একটা জবাব দেওয়ার চেষ্টা, কিন্তু কার্যত এই হামলায় মিলিটারি যে অ্যাডভান্টেজ কতটা হলো সেটা প্রশ্নের বিষয়। বন্ধুরা, এখানে একটু বড় ছবিটা আপনাদেরকে দেখা দরকার। শুধু ইরান না, এখন মিডল ইস্টে ইরান সমর্থিত একাধিক গ্রুপ একসঙ্গে সক্রিয় হয়ে গেছে। হিজবুল্লাহ লেবানন থেকে হামলা করছে, হুতিরা ইয়েমেন থেকে হামলা করছে। ইরাকের যে ইরান সমর্থিত যে মিলিশিয়া আছে, তারা কি করছে জানো? ইরাকি কুর্দিস্তানের আরবিল শহরে ব্রিটিশ কোম্পানি ক্রোস্টেলোর তেলের গুদামে হামলা হয়েছে। ক্রোস্টোল এই নামটা তোমরা অনেকেই চেনো, যারা জিওপলিটিক অনেকদিন ধরে ফলো করো। লুব্রিকেন্ট তেলের বিখ্যাত ব্র্যান্ড, এটা ব্রিটিশ পেট্রোলিয়ামের সাথে যুক্ত, মানে পশ্চিমা স্বার্থ। তো ইরান এবং তার মিত্ররা একটা স্ট্র্যাটেজি নিয়েছে। তো সেই স্ট্র্যাটেজিটা হলো, যেখানেই আমেরিকা বা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক আছে সেটাকে টার্গেট করো। তেল হোক, জাহাজ হোক, সামরিক বাহিনী হোক, পাইলট হোক, সব কিছুতে চাপ দাও। এই স্ট্র্যাটেজিকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, মানে তুমি সরাসরি আমেরিকার সাথে পেরে উঠতে পারবে না, তাই সব দিক থেকে ছোট ছোট কামড় দিয়ে তাকে দুর্বল করো। এটাই হচ্ছে এখন। ওদের সবচেয়ে মজার বিষয় আছে, সিরিয়ার রাষ্ট্রপতি আল জুলানি, এই লোক এখন ভীষণ বিপদে আছেন। চারদিক থেকে চাপ পড়ছে। একদিকে আমেরিকা বলছে আসো আমাদের সাথে, ইরানের বিরুদ্ধে লড়ো, হরমুজ প্রণালী খুলিয়ে দাও, ইরানে হামলা করো। অন্যদিকে সিরিয়ার জনগণ, যারা আল জুলানিকে ক্ষমতায় এনেছিল, তারা কিন্তু মনে মনে ইরানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। এখন আল জুলানি যদি আমেরিকার পক্ষ নেন, তার নিজের জনগণ বিক্ষোভে ফেটে পড়বে। আর যদি ইরানের পক্ষ নেন, তাহলে আমেরিকা তাকে শেষ করে দেবে। তাহলে আল জুলানি কি করবেন? বললেন, দেখো ভাই, যতক্ষণ আমাদের ওপর কেউ সরাসরি হামলা করছে না, ততক্ষণ আমরা এই যুদ্ধে নেই, আমরা নিরপেক্ষ। এটা শুনতে শান্তির কথা মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে এটা একটা দুর্বলতার কথা। কেন? কারণ আল জুলানি যখন সত্তায় এসেছিলেন, তখন ইসরায়েল সিরিয়ার সমস্ত অস্ত্রের ভান্ডার ধ্বংস করে দিয়েছিল। বাশার আল আসাদ যে অস্ত্র মজুত করেছিলেন, যে সামরিক সরঞ্জাম ছিল, সব শেষ। কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, মিসাইল নেই। সিরিয়া এখন সামরিকভাবে প্রায় নিরস্ত্র। তাহলে যুদ্ধে যাবেন কিভাবে? ইরানের মিসাইল এবং ড্রোন আসলে তাদের কোনো কিছু দিয়ে ঠেকানোর উপায়ই নেই। তাই নিরপেক্ষতার মুখোশ পরে বসে আছেন, কিন্তু এই নিরপেক্ষতা বেশি দিন টিকবে বলে মনে হয় না। আরেকটা বড় খবর, আজকে রাতে সিরিয়ার সাধারণ মানুষ রাস্তায় নামবে, প্রতিবাদ করবে। কিসের প্রতিবাদ? ইসরায়েলের একটা নতুন আইনের বিরুদ্ধে। সেই আইন নিয়ে এবার বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, দুদিন আগে ইসরায়েলের সংসদে, যেটাকে বলা হয় নেসেত, তো সেখানে একটা আইন পাশ হয়েছে। এই আইনটা কি? এই আইনে বলা হয়েছে যে ইসরায়েলের জেলে যে ফিলিস্তিনি বন্দিরা আছে, তাদের নির্দিষ্ট কিছু অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যাবে, মানে ফাঁসি, ফিলিস্তিনিদের ফাঁসি। এখন প্রশ্ন হলো, এই ধরনের অপরাধের জন্য যদি কোনো ইসরায়েলি ইহুদি নাগরিক দোষী হয়, তার কি সাজা হবে? সাধারণ কারাদণ্ড, মানে জেল। এটা বুঝলে? একই অপরাধ, একই দেশ, একই জেলখানা, কিন্তু আইন দুটো আলাদা। ফিলিস্তিনিদের জন্য ফাঁসি, ইসরায়েলিদের জন্য জেল। এটাকে যদি রংভেদ বলো না, তাহলে মানে কাকে বলবে তুমি? এটাকে যদি রংভেদ না বলো, তাহলে কাকে বলবে? তো এটাকে বলা হচ্ছে তোমার ডাবল ডাবল ফেস বলতে পারেন, হিপোক্রেসি। দক্ষিণ আফ্রিকার অ্যাপারথিড যে যুগ ছিল, সেই যুগে ঠিক এভাবে কালো মানুষদের সাথে আলাদা আইন ছিল। সেটা নিয়ে আজ সারা পৃথিবী ঘৃণাও করে। কিন্তু ইসরায়েল একই জিনিস করছে আজ 2026 সালে, এবং তাদের পৃষ্ঠপোষক আমেরিকা চুপ। বন্ধুরা, এখানে একটা মজার ব্যাপারও ঘটছে, যেটা স্পেনের আপডেটে যদি আমি আসি। মুসলিম দেশগুলো, ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন, তারা এই আইন নিয়ে এখন পর্যন্ত কিছু বলেনি। মাহমুদ আব্বাস, ফিলিস্তিনের নিজের নেতা, তিনিও কিছু বলেননি। কিন্তু কে কথা বলেছেন? স্পেনের প্রেসিডেন্ট। স্পেন মুসলিম দেশ না,
ফিলিস্তিনের সাথে তাদের ধর্মীয় সম্পর্ক নেই, কিন্তু স্পেনের প্রেসিডেন্ট বলছেন ইসরায়েলের এই আইন সম্পূর্ণ বর্ণবাদী, এটা এর কোনো সমতুল্যই নেই। এবং আমেরিকার দিকে আঙ্গুল দিয়ে বলেছেন, তোমরা সারাদিন বর্ণবাদের বিরুদ্ধে বক্তৃতা দাও, কালো সাদার ভেদাভেদের বিরুদ্ধে তোমাদের আইন আছে, কিন্তু ইসরায়েল যখন ফিলিস্তিনিদের সাথে এই বর্ণবাদী আচরণ করেছে তোমরা চুপ কেন? এটা সত্যিকারের সাহসিকতা, এবং এই কথাটা আসছে একজন ইউরোপীয় খ্রিস্টান দেশের নেতার কাছে থেকে। ভাবো একবার। বন্ধুরা, আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। আমেরিকার একটা বিমান ছিল, সেই বিমানে ইসরায়েলের জন্য অস্ত্র বোঝাই করা ছিল। তো বিমানটা যাচ্ছিল ইসরায়েলের দিকে, পথে ফ্রান্সের আকাশসীমা। তো ফ্রান্স বলল, না, তোমার বিমান আমার আকাশসীমা দিয়ে যেতে পারবে না যদি বিমানে ইসরায়েলের জন্য অস্ত্র থাকে। এই কথা শুনে ট্রাম্প কি করলেন জানেন? রেগে গেলেন, অনেক রেগে গেলেন, এবং ফ্রান্সের বিরুদ্ধে এমন সব কথা বলেন যেটা একটা মিত্র দেশের সাথে বলার কথা না। নীতিনাদু গেলেন আরও এগিয়ে। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করলেন এবং ঘোষণা করলেন ইসরায়েল এবং ফ্রান্সের মধ্যে যে সমস্ত প্রতিরক্ষা চুক্তি ছিল সব বাতিল। ইসরায়েল ফ্রান্সকে আর অস্ত্র বেচবে না, ফ্রান্স থেকে আর কিনবেও না। একটু ভাবো, ইসরায়েল একটা ছোট দেশ যে অস্তিত্বের জন্য লড়াই করছে, সে ন্যাটোর একটা বড় সদস্য ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করেছে শুধুমাত্র এই কারণে যে ফ্রান্স একটা অস্ত্র বোঝা বিমানকে আকাশসীমা দেয়নি। এটা কিসের লক্ষণ? এটা হতাশার লক্ষণ, এটা চাপের লক্ষণ। যে কাজটা ঠান্ডা মাথায় কূটনীতিতে সমাধান করা যেত, এখানে চেঁচামেচি করে সম্পর্ক ভেঙে দেওয়া হচ্ছে। এবার বলো সত্যিটা কি? আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে এই অভিযান শুরু করেছিল, তখন উদ্দেশ্য কি ছিল? প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। দ্বিতীয়ত, ইরানের মিলিটারি শক্তিকে এমনভাবে দুর্বল করা যাতে সে আর মাথা তুলতে না পারে। তৃতীয়ত, পুরো মিডল ইস্টে একটা সংকেত পাঠানো যে আমেরিকা এবং ইসরায়েলকে চ্যালেঞ্জ করলে কি হয়। এই তিনটে উদ্দেশ্যর কোনটা পূরণ হয়েছে বলতো? পারমাণবিক কর্মসূচি, ইরান এখন বলছে আমরা ইউরেনিয়াম এনরিচ করছি। মিলিটারি দুর্বলতা, ইরান এখন ড্রোন হামলা করছে সৌদি আরবে, কাতারে। সংকেত, এই সংকেত উল্টো হয়ে গেছে। ইরান পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে আমেরিকার মতো শক্তির সামনেও প্রতিরোধ করা সম্ভব, এবং এই বার্তা ছড়িয়ে পড়েছে। কেন ফ্রান্স বিমান ঢুকতে দিচ্ছে না? কারণ ফ্রান্স দেখছে যে ইরান টিকে আছে, আমেরিকা চাপে আছে। কেন স্পেন সমালোচনা করছে? কারণ পরিস্থিতি বদলে গেছে। কেন ইউরোপীয় দেশগুলো একে একে সরে যাচ্ছে? কারণ আমেরিকার যে শক্তিটা দেখাতে চেয়েছিল সেটা পুরোপুরি দেখাতে পারেনি। ইরান যদি এই যুদ্ধে সম্পূর্ণ হেরে যেত, একদম মাটিতে মিশে দেওয়া হতো, তাহলে সারা দুনিয়া আমেরিকাকে ভয় পেত, কেউ মুখ খুলতো না। কিন্তু ইরান লড়ে যাচ্ছে, ড্রোন পাঠাচ্ছে, জাহাজে হামলা হচ্ছে, আমেরিকানরা হতাহত হচ্ছে বলে দাবি আসছে, এবং এই দেখে পৃথিবীর বাকি দেশগুলো একটু সাহসীও হচ্ছে। বন্ধুরা, আমি কোনো দেশের হয়ে কথা বলছি না, আমি না আমেরিকার শত্রু না ইরানের বন্ধু। আমি শুধু দেখাচ্ছি যা হচ্ছে, এবং যা হচ্ছে তা হলো মিডল ইস্টের এই যুদ্ধ এত সহজে শেষ হওয়ার না। প্রতিটা হামলার পাল্টা হামলা আসছে, প্রতিটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দিচ্ছে। এর মাঝে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হলো সাধারণ মানুষ, ইরানের সাধারণ মানুষ, ফিলিস্তিনের সাধারণ মানুষ, মিডল ইস্টের সাধারণ মানুষ। আর কি বলবো? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে অবশ্যই আরো কিছু বড় বড় আপডেট নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই, গুড বাই। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো